আদ্রিয়ান আজ বেশ সকালবেলায় ঘুম থেকে উঠেছে। অনিমাই জাগিয়েছে ফোন করে। আজ ও কক্সবাজার যাবে। ওখানে 3 দিন থাকতে হবে। একটা শো আছে ওর। মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে ওর। ভেবেছিল আজ গিয়ে অনিমার সাথে দেখা করবে, কিন্তু সেটা হলো না। শো পড়ে গেল। যদিও শোটা আরও পরে হওয়ার কথা ছিল, কিন্তু ইমার্জেন্সি কারণে এগিয়ে আনতে হয়েছে। এখন ওর মনে হচ্ছে শুধু ওর শ্বশুর না, পরিস্থিতিও ওদের একসঙ্গে থাকাটা সহ্য করতে পারছে না। এসবের মানে হয়। আদ্রিয়ান একেবারে রেডি হয়ে ফোনটা বের করে কল করল অনিমার নম্বরে, কিন্তু রিসিভ করলেন হাসান কোতোয়াল। তিনি বললেন, কি জুনিয়র, এত সকাল সকাল ফোন করলে কিছু বলবে? নিজের শ্বশুরের গলা পেয়ে আদ্রিয়ানের অবাক হল। এমনিতে ওর বউটাকে নিয়ে রেখে দিয়েছে, এখন কি ফোনেও কথা বলতে দেবে না নাকি? তবুও নিজেকে সামলে নিয়ে একটু ইতস্তত করে বলল, না মানে মিস্টার সিনিয়র ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার কি খবর? হ্যাঁ আছি। হাসান কোতোয়াল কিছু বলছেন না, আদ্রিয়ানও কি বলবে বুঝে উঠতে পারছে না। অনিমার কথা জিজ্ঞেস করতেও ইতস্তত বোধ করছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। নিজের বিয়ের বউয়ের কথা জিজ্ঞেস করতেও কত হেজিটেট করতে হচ্ছে। একেই বলে কপাল। হাসান কোতোয়াল বললেন, অনিমা শাওয়ার নিতে গেছে। আদ্রিয়ান একটু হকচকিয়ে গেল। তারপর কোনোরকমে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, রাখি তাহলে? হু, হ্যাঁ রাখো। আদ্রিয়ান মুখ ফুলিয়ে ফোন রেখে দিল। হাসান কোতোয়াল ফোনের দিকে তাকিয়ে হেসে দিলেন। বেশ এনজয় করছেন ব্যাপারটা উনি। ওনাকেও 5 বছর নিজের মেয়ের থেকে দূরে রেখেছে আদ্রিয়ান। যদিও তার সেটা ইচ্ছাকৃত না, কিন্তু রেখেছে তো। এবার নিজেও একটু বউ ছাড়া কয়েক মাস থাকুক। তাছাড়া ওনার স্বপ্ন ছিল যে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবেন। মেয়ে শ্বশুরবাড়ি থাকলে সেটা তো আর হবে না। এর মধ্যেই অনিমা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওর বাবাকে দেখে বলল, আরে আব্বু, তুমি এখন? কিছু লাগবে? হাসান কোতোয়াল ফোনটা বিছানায় রেখে বলল, না। তুমি ভার্সিটি যাচ্ছ আজকে? হ্যাঁ আব্বু, যেতে হবে আজ। তোমার মতো ফাঁকিবাজ নই আমি। হাসান কোতোয়াল হেসে দিলেন, কিন্তু মেয়ের দেওয়া অপবাদের প্রতিবাদ না করে তা সাদরে গ্রহণ করে বললেন, শোন, আজ আমার ফিরতে লেট হবে। এসে খাওয়া দাওয়া করে নিও। আর ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে তারপর তোমাকে ভার্সিটির জন্যে পিক করতে আসবে, ততক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। খেয়ে যাবে না? হ্যাঁ চল, একসঙ্গে খাবো। আর হ্যাঁ, আদ্রিয়ান ফোন করেছিল, কথা বলে তারপর এসো। হাসান কোতোয়াল বেরিয়ে যাওয়ার পর অনিমা দ্রুত ফোন বের করে আদ্রিয়ানকে ফোন করল। আদ্রিয়ান তখন নিচে নামার জন্য তৈরি হচ্ছিল। অনিমার ফোন পেয়ে সাথে সাথেই রিসিভ করে বলল, উফ অফ, থ্যাঙ্ক গড, বের হওয়ার আগে তুমি ফোন করলে। অনিমা মুখ গোমড়া করে বলল, বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ, ওখানে অনেক বিজি থাকব, সো যোগাযোগ খুব একটা হবে না। অনিমা এবার বেশ বিরক্ত হয়ে বলল, এত এত কাজ করতে আপনাকে কে বলে বলুন তো? শো এর পর শো লেগেই থাকে। এত জায়গায় যেতে কে বলে আপনাকে? এত খেতে হবেটা কি? আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা 3 দিন পর চলে আসব তো। অনিমা কিছুই বলল না। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, এই, মন খারাপ করলে? অনিমা এবারও কোনো উত্তর দিল না। আদ্রিয়ান একটু হেসে বলল, পাগলি। আচ্ছা শোন, সাবধানে থাকবে।
একদম ছটফট করবে না, মনে থাকবে? হুম। সাবধানে যাবেন, পৌঁছে ফোন করবেন। যথা আজ্ঞা মহারানী। বাই। অনিমাও মুচকি হেসে বলল, বাই। ফোনটা রেখে দিয়ে আদ্রিয়ান নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে আদিব আর আশিস অলরেডি চলে এসছে। ওরা ডাইনিং টেবিলে বসে আছে। আদ্রিয়ান গিয়ে চেয়ার টেনে বসল। জাবিন পানির জগ রেখে দিয়ে চলে যেতে নিলে আদ্রিয়ান বলল, পুটি, অভ্রকে ডেকে দে তো, লেট হয়ে যাচ্ছে। এতক্ষণ কি করছে? জাবিন মাথা নেড়ে চলে গেল ডাকতে। আদ্রিয়ান আদিব আর আশিসের সাথে হালকা পাতলা কথা বলছে, কিন্তু ও খেয়াল করল যে আশিস মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, তোর কি হয়েছে? হঠাৎ হঠাৎ কোনো রাজ্যে চলে যাস? আশিস একটু হকচকিয়ে গেল। এরপর কোনোমতে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, কি? তেমন কিছুই না, এমনি। আদ্রিয়ান ওর সেই আড়াআড়ি স্টাইলে ভ্রু বাঁকিয়ে কয়েক সেকেন্ড আশিসের দিকে তাকিয়ে থেকে খাওয়ায় মনোযোগ দিল। জাবিন অভ্র দরজার কাছে গিয়ে দেখল দরজা পুরোটাই খোলা, আর অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। জাবিন একটু গলা ঝেড়ে বলল, আসব? অভ্র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জাবিনকে দেখে বলল, হ্যাঁ আসুন। জাবিন ভেতরে এসে অভ্রদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, ভাইয়া ডাকছে আপনাকে। অভ্র জাবিনের দিকে না তাকিয়েই বলল, হুম যাচ্ছি। জাবিন এবার সত্যি সত্যি একটু বিরক্ত হল। এত ভাব কিসের এই ছেলের? একটু ফিরেও তাকাতে চায় না। সবার সাথে কত ফ্রি হয়ে কথা বলে, অথচ ওর বেলাতেই পেটে বোমা ফাটালেও কথা বের হতে চাইবে না এরকম ভাব। জাবিনের সাথে দরকার ছাড়া কোনো কথা বললেই যেন কেউ ওর গর্দান নিয়ে নেবে। জাবিন বিরক্তি নিয়ে বলল, আপনি কি মেয়েদের সাথে কথা বলতে ভয় পান? হ্যাঁ, এত বেশি ভাব কেন আপনার? মানুষই মনে করেন না আমাকে? দু একটা কথা বললে সমস্যা কি? জানেন আমার কাছে একটু পাত্তা পাওয়ার জন্যে কত ছেলে কত কিছু করে। আর আপনি? অভ্র ওর ব্যাগটা হাতে নিয়ে জাবিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার পাত্তা পাওয়া ছাড়াও আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো করতে হয় আমাকে। এনিওয়ে, বাই। অভ্র যেতে নিলেই জাবিন বলল, একটু পাত্তা নিয়ে দেখতে পারেন, হতাশ হবেন না। অভ্র একটু দাঁড়িয়ে গিয়ে এরপর চলে গেল। জাবিন বোকার মতো দাঁড়িয়ে রইল ওখানে। কি ভাব! তবে এবার ওর রাগ হল না, বরং ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। অভ্র এই অ্যাটিটিউডটা ইদানিং ওর ভালোই লাগে। অনিমা ভার্সিটি থেকে বাড়ি ফিরে নিজের রুমের দিকে যাচ্ছে এমন সময় হঠাৎই ওর হাত টেনে ধরল অর্ক। অনিমা প্রথমে চমকে গেলেও অর্ককে দেখে মুখে বিরক্তি ফুটে উঠল। ও হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ো ভাইয়া। অর্ক একটু হেসে বলল, এত হাইপার হচ্ছিস কেন? হাতই তো ধরেছি, এর চেয়ে বেশি কিছু তো করিনি। অনিমা কিছু না বলে হাত ছাড়ানোর চেষ্টা করছে। অর্ক বলল, বাই দা ওয়ে, এখন আর বাচ্চা নেই, বড় হয়ে গেছিস তুই, আগের চেয়ে অনেকটাই। অর্কর এরকম বাজে ইঙ্গিতে কথা শুনে অনিমা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল। ঘৃণার দৃষ্টিতে অর্কর দিকে তাকিয়ে বলল, কিছু মানুষকে ঝাঁটা পেটা করলেও শোধরায় না, যেমন তুমি। তখন আরজু আপুর দিকেও তোমার খারাপ নজর ছিল, আর এখন ছি। ও ভালো কথা মনে করেছিস। তোর সেই আরজু আপু কই রে? খুব মিস করছি। তোমার না জানলেও চলবে। বলে অনিমা চলে আসতেই নিলে অর্ক বলল, খুব বেশি কথা বলছিস আজকাল।
একেবারে আগের ফর্মে ফিরে গেছিস মনে হচ্ছে। অনিমা ঘুরে তাকিয়ে বলল, হুম, কারণ আগের সবকিছু ফিরে পেয়েছি। আর তার সাথে তো আমার স্বামীকেও পেয়েছি, আমার সবচেয়ে বড় সাপোর্ট। তুমি এখনো ওনাকে তেমনভাবে চেনোই না। উনি যদি কোনোভাবে জানতে পারেন যে তুমি আমার হাত ধরেছ, তোমার ওই হাতটা তোমার সাথে থাকবে কিনা তার গ্যারান্টি দেওয়া মুশকিল। তাই বলছি সাবধান হয়ে যাও, নিজের বিপদ নিজে ডেকে এনো না। উনি এমনিতে খুব ঠান্ডা স্বভাবের, কিন্তু আমার গায়ে আঁচড় লাগলে উনি ঠিক কি করতে পারেন সেটা অনুমান করা খুব কঠিন। অর্ক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমা যেতে নিয়েও থেমে গিয়ে বলল, আর হ্যাঁ, যতদিন এখানে আছো ভদ্র হয়ে থাক। আব্বু এসব জানলে ঘাড় ধরে বের করে দেবে তোমাদের। এতে শেষমেশ ক্ষতিটা তোমাদেরই। অর্ক একটু ঘাবড়ে গেছে বোঝাই যাচ্ছে। অনিমা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। ও এদের নিয়ে খুব একটা ভাবছে না। এদের দৌড়োর জানা আছে। এরা স্বার্থপর হলেও ভয়ঙ্কর নয়। সব জায়গায় স্বার্থ খুঁজলেও কারো ক্ষতি করে দেওয়ার সাহস ওদের নেই। অর্ক ওর বাবা মার রুমে গিয়ে দেখে তারা অনিমা আর ওর বাবাকে নিয়েই আলোচনা করছেন। আশরাফ মৃধা অর্কর দিকে তাকিয়ে বলল, তুই নিশ্চয়ই জানতি যে অনিমাই ওই রকস্টারের বউ? অর্ক স্বাভাবিকভাবে বসে বলল, হুম, জানতাম তো। তোমরাও জানতে? রাহেলা বললেন, এই জন্যই কালকে তুই অবাক হসনি? উল্টে সিটি বাজাতে বাজাতে বেরিয়ে গেলি। আদ্রিয়ানের বউয়ের নাম অনিমা শুনেছিলাম। আমাদের বলিসনি কেন যে এই অনি সেই অনি ছিল? অর্ক ভ্রু কুঁচকে বলল, এই জন্যই তোমাকে বলি সারাদিন সিরিয়াল না দেখে মাঝে মাঝে খবরটবর দেখ। আর বাবার সাথে তো বিনোদন পৃষ্ঠার জন্মগত শত্রুতা। অর্ধেক জানা থাকলে এমনই হয়। যাই হোক, যেটা বলতে এলাম আর কি, ওদের বেশি না ঘাটিয়ে চুপচাপ থাকো। এবার কিন্তু ওই রকস্টারও আছে ওদের সাথে। অনির কথায় বুঝলাম ছেলেটা ডেঞ্জারাস। লাগতে গেলে নিজেরই ক্ষতি। তাই কোনো ক্যাচাল না করে ভালোভাবে থাকো। এখন এতেই ভালো। রাহেলা বললেন, হুম, সেটা তো বুঝেছি। হাসান ভাই ভালোর ভালো আর খারাপের জম। তাই চুপ থাকাই ভালো হবে। মাঝের 3টা দিন পার হয়ে গেছে। এর মধ্যে আদ্রিয়ানের সাথে খুব কম কথা হয়েছে অনিমার। আদ্রিয়ানি বেশ ব্যস্ত ছিল তাই কথা তেমন হয়নি। অনিমার সারাদিন ভার্সিটিতে বন্ধুদের সাথে ওর বাবার সাথে সময় কেটে গেলেও রাতের বেলায় ভীষণ মনে পড়ে আদ্রিয়ানকে। মাঝে একবার রিক আর স্নিগ্ধার সাথে কথা হয়েছিল। আদ্রিয়ানের ক্ষেত্রেও তাই সারাদিনের প্রচণ্ড ব্যস্ততায় কেটে যায়, কিন্তু রাতটা কাটে শুধুই ওর মায়াবিনীর ভাবনায়। আজকে সারাদিনে আদ্রিয়ান ফোন করেনি। অনিমা ফোন করেছিল কিন্তু বন্ধ ছিল ফোন। সারাদিনে ততটা না ভাবলেও রাতে বেশ চিন্তায় পড়ে গেছে অনিমা। যদিও কাল সকালে আদ্রিয়ানের ঢাকায় এসে পৌঁছে যাবার কথা, তবুও আদ্রিয়ানকে নিয়ে ভাবতে ভাবতে কখন ও ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। কিন্তু মাঝরাতে ঘুমের মধ্যেই অনিমা অনুভব করল যে কারো গরম নিঃশ্বাস পড়ছে ওর মুখের ওপর, আলতো স্পর্শে কেউ ওর গালে কানে হাত বুলিয়ে দিচ্ছে। অনিমা ঘুমের ঘোরে প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে ঝট করে চোখ খুলে তাকাল। তাকিয়ে দেখে কেউ ওর ওপরে আধশোয়া হয়ে আছে। আকস্মিক এমন ঘটনায় ও চেঁচিয়ে উঠতে নিলেই লোকটা ওর মুখ চেপে ধরে বলল, আরে ডাফার, আমি মাঝরাতে মানসম্মানের ফালুদা বানাবে নাকি? অনিমা ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। হ্যাঁ, এটা আদ্রিয়ানি। আদ্রিয়ান হাত সরিয়ে নিতেই অনিমা অবাক হয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর এলাম। আমি বলতে চাইছি যে বাড়ির ভেতরে কি করে এলেন? আদ্রিয়ান একটু হেসে বলল, জামাল চাচা খুলে দিয়েছে।
ওনার নম্বর রেখে দিয়েছিলাম। কিন্তু আপনার তো আজ রাতে রওনা দিয়ে কাল সকালে এসে পৌঁছনোর কথা ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু মিস করছিলাম তোমাকে খুব। আজ কোনো কাজ ছিল না, শুধু রাতে একটা পার্টি ছিল। আমি সেটা জয়েন না করে দুপুরের দিকে বেরিয়ে পড়েছি। জান পাখি, কতদিন পর তোমার কাছে আসতে পারলাম আর তুমি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। নট ফেয়ার, বলে অনিমাকে নিজের সাথে একদম মিশিয়ে ধরল। অনিমাও এতদিন পর আদ্রিয়ানের শরীরের উষ্ণতা পেয়ে গুটিয়ে গেল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান অনিমার চুলে আঙুল নাড়তে নাড়তে বলল, জানো কতটা মিস করেছি তোমাকে? 172 ঘন্টা, মানে 10,322 মিনিট, মানে 6,19,200 সেকেন্ড পর তোমাকে ছুতে পারলাম। মনে হচ্ছে এতদিন আমার শ্বাসকেও আটকে রেখে দিয়েছিল। এতক্ষণে শান্তির নিঃশ্বাস নিলাম। অনিমাও শক্ত করে আঁকড়ে ধরল আদ্রিয়ানকে, তারপর বলল, আমিও খুব মিস করছিলাম আপনাকে। অনেক রাতে হয়েছে, এবার ঘুমাও, কাল সকালে উঠে কথা হবে। অনিমা কিছু না বলে আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। কতদিন পর আদ্রিয়ানের বুকে মাথা রাখতে পারল। আপাতত একটা শান্তির ঘুম দিতে চায় ও। সকালবেলা দরজায় টোকা পড়াতে অনিমা আদ্রিয়ান দুজনেরই ঘুম ভাঙল। ওপাশ থেকে হাসান কোতোয়াল ডাকছে ওদের। অনিমা দ্রুত আদ্রিয়ানের বুক থেকে উঠে বসে বলল, এবার কি হবে? আব্বুকে কি বলবো? আদ্রিয়ান একটা হাই তুলে উঠে বসে বলল, কি হবে? নিজের বউয়ের সাথেই তো ঘুমিয়েছি। কোনো ক্রাইম করেছি নাকি? তবুও আমাদের তো এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি। ব্যাপারটা কেমন দেখায় না? কিছুই দেখায় না। তুমি খোল। অনিমা উঠে গিয়ে অনেক অস্বস্তি নিয়েই দরজা খুলল। হাসান কোতোয়াল বললেন, কি ব্যাপার, আজ উঠতে এত দেরি হলো যে? খাবে না? কথাটা বলতে বলতে ভেতরে এসে আদ্রিয়ানকে দেখে একটু অবাক হলেন। আদ্রিয়ান তখন গেঞ্জি পরছে। ওনাকে দেখে ও মেকি হেসে সালাম দিল। সালামের জবাব দিয়ে উনি বললেন, তুমি কখন এলে? আদ্রিয়ান খুব স্বাভাবিকভাবে বলল, কাল রাতেই এসছি। আসলে বউকে ভীষণ মিস করছিলাম। 1 সপ্তাহ হয়ে গেল বউকে ঠিকভাবে দেখতেও পাই না। তাই কক্সবাজার থেকে সোজা এখানে। অনিমা গোল গোল চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের এমন কথায় আর কিছুই বললেন না হাসান কোতোয়াল। ওদের ফ্রেশ হয়ে নিচে আসতে বলে চলে গেলেন। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে চোখ মেরে ওয়াশরুমে চলে গেল। অনিমা শুধু তাকিয়ে রইল বোকার মতো। খাওয়ার টেবিলে অনিমার মামা মামি আর অর্কর সাথেও পরিচয় করিয়ে দিল আদ্রিয়ানের। ওনারাও হাসি মুখে পরিচিত হলেন। খাওয়ার মাঝে হাসান কোতোয়াল আদ্রিয়ানকে বলল, তো কখন যাচ্ছ? আদ্রিয়ান অবাক হয়ে বলল, মানে মানে বাড়ি ফিরবে না? বউকে দেখা তো হয়ে গেছে, এখন যাবে নাকি লাঞ্চ করে যাবে? আদ্রিয়ান মুখ ছোট করে বলল, লাঞ্চ করে যাই। হাসান খেতে খেতে বলল, গুড। আদ্রিয়ান কিছু একটা ভেবে হাসান কোতোয়ালের দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, মিস্টার সিনিয়র, কোনোভাবে তুমি আমার ওপর প্রতিশোধ নিচ্ছ না তো? হাসান কোতোয়াল ফিসফিসিয়ে একই ভঙ্গিতে বললেন, আমি প্রতিশোধ নিতে গেলে তো তোমাকে 5 বছর ওয়েট করতে হবে, জুনিয়র। নেব? আদ্রিয়ানের মুখ কাচুমাচু হয়ে গেল। ও একটা শুকনো ঢোক গিলে বলল, না থাক, আমি এভাবেই ঠিক আছি। আকাশটা বেশ পরিষ্কার। কয়েকদিন টানা বর্ষণের পর আজ রৌদ্রোজ্জ্বল সকালের দেখা মিলেছে। চারপাশের ভেজা সবুজ প্রকৃতিতে অদ্ভুত এক স্নিগ্ধতা বিরাজ করছে। এই বিশুদ্ধ বাতাসে চোখ বন্ধ করে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যেতে পারে। বেশ বেলা হয়ে গেছে। অনিমা গোসল করে ছাদে এসে ওর আর আদ্রিয়ানের ভেজা পোশাকগুলো শুকানোর জন্যে মেলে দিল।
ওর আগে আদ্রিয়ান গোসল করেছে। পোশাক মেলে দিয়ে অনিমা চুল মুছতে মুছতে রেলিংয়ের পাশে এসে দাঁড়াল। টাওয়েলটা রেলিংয়ে মেলে দিয়ে মুক্ত আকাশের দিকে তাকাল। নিজেকে বেশ ফ্রেশ লাগছে এখন ওর। এই কটা দিন আদ্রিয়ানকে ছাড়া খুবই বাজে কেটেছে, কিন্তু কাল রাতে এতদিন পর আদ্রিয়ানের বুকে ঘুমোতে পেরে এখন শান্তি অনুভব করছে। তখনই পেছনে থেকে কেউ ওকে জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দিল। অনিমা শিউরে উঠল। আদ্রিয়ানের স্পর্শ চিনতে ওর একটু দেরি হয়নি। ও চোখ বন্ধ করে বলল, রকস্টার সাহেব, এটা আপনার বাড়ি না। কেউ চলে আসবে, ছাড়ুন। আদ্রিয়ান অনিমার চুলে মুখ গুজে রেখেই বলল, আসুক। কেন ছাড়ব? আমার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। অনিমা একটা ছোট্ট শ্বাস ফেলে নিজেই ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আদ্রিয়ান আরও শক্ত করে ধরে বলল, জান পাখি, এত ছটফট করো না। আম এনজয়িং দিস। তোমার চুলের স্মেলটা দারুণ। ওটা চুলের না, শ্যাম্পুর স্মেল। উমহুম, এটা তোমার চুলের স্পেশালিটি। তোমার চুলের স্পর্শ পেয়েই শ্যাম্পুটা এত সুন্দর স্মেল দিতে পারে। আমার বউ বলে কথা। অনিমা হেসে কুনুই দিয়ে আদ্রিয়ানের পেটে একটা গুঁতো মারল। আদ্রিয়ান হাসতে হাসতে অনিমাকে ছেড়ে দিল। অনিমা ঘুরে তাকাকেই আদ্রিয়ান এক হাতে ওর কোমর জড়িয়ে কাছে টেনে নিল। অনিমা মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে আদ্রিয়ানের দিকে তাকাল। একটা সাদা স্যান্ডো গেঞ্জি পরে আছে, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, যার অনেকটাই কপালে ভর্তি। অনিমা হাত দিয়ে আদ্রিয়ানের ভেজা চুলগুলো নেড়ে দিল। আদ্রিয়ান হাসল। অনিমা আদ্রিয়ানের দুকাঁধে হাত রেখে বলল, সবসময় এমন চিল মুডে কি করে থাকেন? আদ্রিয়ান এবার মুখ হালকা গম্ভীর করে বলল, আর চিল? আমার সব চিল করা বিকেলেই শেষ হয়ে যাবে। বিকেলবেলা চলে যেতে হবে। এবার অনিমার মুখেও হালকা আধার নেমে এলো। ও সামান্য অসহায় কণ্ঠে বলল, বিকেলেই চলে যাবেন? হ্যাঁ। কি করে থাকব? তোমার আব্বু তো পারলে আমাকে এক্ষুনি পাঠিয়ে দেয়। আরে আমি এ বাড়ির জামাই। কোথায় বলবে এসছো আরো 2 দিন থেকে যাও। তা না বলে কিনা কখন যাচ্ছ? এসবের মানে হয়? অনিমা ঠোঁট চেপে হেসে বলল, আপনি আবার কবে থেকে কারো কথা শুনতে শুরু করলেন? আদ্রিয়ান অনিমার কপালের চুলগুলো সরাতে সরাতে বলল, তোমার বাবা আর বাকি সবাই আমার কাছে এক নয়। ওনাকে আমি এমনি এমনি মিস্টার সিনিয়র বলে ডাকি না। মন থেকে ভীষণ শ্রদ্ধা করি। এমনিতে দুষ্টুমি করলেও তার প্রতিটা শব্দই আমার কাছে আদেশ। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসল হালকা। আদ্রিয়ান অনিমার চোখে হাত দিয়ে বলল, চোখ বন্ধ রাখো। আমি বললে খুলবে। অনিমা কোনোরকম কোনো প্রশ্ন না করেই চোখ বন্ধ করে রাখল। আদ্রিয়ান ওর পকেট থেকে একটা ঝিনুকের মালা বের করল। তারপর সেটা অনিমার গলায় পরিয়ে দিল। অনিমা ভ্রু কুঁচকে ফেলল। আদ্রিয়ান বলল, এবার খোলো। অনিমা চোখ খুলে দেখল ওর গলায় বেশ সুন্দর একটা ঝিনুকের মালা। এরকম মালা ওর খুব পছন্দের। ও হেসে দিয়ে বলল, এটা কোথায় পেলেন? আদ্রিয়ান অনিমার 2 কাঁধে হাত রেখে বললেন, কক্সবাজার থেকে এনেছি। আরও অনেক কিছুই এনেছি। তোমার রুমে পেয়ে যাবে। কিন্তু এইটা স্পেশাল। কারণ এটা দেখার পর তোমার কথাই মনে পড়েছিল সবার আগে। পছন্দ হয়েছে? অনিমা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভীষণ। এরপর কিছু একটা ভেবে বলল, আন্টি আর জাবিনের জন্যে কিনেছেন তো? আদ্রিয়ান অনিমার নাক টিপে দিয়ে বলল, জি ম্যাডাম, কিনেছি। অনিমা কোনো উত্তর দিল না। ও খুশি মনে মালাটা হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছে। আদ্রিয়ান মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল অনিমার দিকে।
কত অল্পতেই খুশি হয়ে যায় এই মেয়ে। ভালোবাসায় মোড়ানো ছোট্ট উপহারও ওকে কতটা আনন্দ দেয়। আদ্রিয়ানের তো টাকা কম নেই। অনিমা যখন তখন ডায়মন্ড, গোল্ডের জিনিস চেয়ে বসতে পারে, কিন্তু কিছু তো চাই না। উল্টে আদ্রিয়ানের দেওয়া এই সামান্য ঝিনুকের মালাই ওর কাছে কতটা প্রিয় হয়ে গেল। অনিমার এই ব্যাপারগুলোই আদ্রিয়ানকে বারবার মুগ্ধ করে, কারণ অনিমার কাছে উপহার নয়, তাতে মিশে থাকা ভালোবাসাটাই ইম্পর্টেন্ট। রিক নিজের রুমে শুয়ে আছে। এখনো বাড়ি থেকে কোথায় বের হয়নি ও, পারেনি বের হতে। স্নিগ্ধার সাপোর্টে আগের চেয়ে অনেকটা নর্মাল হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি এখনো। বুকে পাথর চেপে দেয়ালে টানানো অনিমার ছবিটা সরিয়ে ফেলেছে। ওটা দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না ও। ওর ফোন বা ল্যাপটপেও অনিমার কোনো সিঙ্গেল ছবি রাখেনি। এখনো না চাইতেও অনিমার কথাই ভাবছে। এভাবে ঘরে বসে কতদিন চলবে? রিক নিজের বাবার গলার আওয়াজ পেয়ে চোখ বন্ধ করে একটা বিরক্তির শ্বাস ফেলল। এরপর উঠে বসে ঘুরে তাকিয়ে বলল, যতদিন আমার ইচ্ছে হয় ততদিন। রঞ্জিত চৌধুরীর গা জ্বলে উঠল রাগে। ছেলেটা ইদানিং বেশি কথা বলছে। আগে তো এত তর্ক করত না। উনি কপট রাগ দেখিয়ে বললেন, এসব কি হচ্ছে কি? পার্টি অফিসে যাচ্ছ না, কোনো কাজে পার্টিসিপেট করছ না। ওই একটা মেয়ের জন্যে কি সারা জীবন ঘরে বসে পার করবে নাকি? এগুলো কেমন ছেলেমানুষি? রিক কিছুই বলল না, যেন ও কথাগুলো শুনতেই পায়নি। কবির শেখ বললেন, বাবাই, আমরা তো বলেছিলাম তোমার যদি ওকে এতই প্রয়োজন কিছু করো। বিয়ে হয়েছে তো কি হয়েছে? অনেক কিছুই করা যেত। আর যদি তুমি না পারো তো আমাদের বলো, আমরা। রিক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম না। কোনোভাবে যদি তোমরা অনিয়াদ্রিয়ানের সংসার বা শান্তি নষ্ট করার কথা ভাবো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। শুধুমাত্র আমার বাবা বা মামা বলে আমি কিন্তু তখন আর চুপ থাকব না। আমি চুপচাপ শান্ত আছি, সেরকমই থাকতে দাও। তোমাদের জন্যে ভালো হবে। আমরা তো তোমার ভালোর জন্যেই। অনেক ভালো করেছ তোমরা আমার। আর করতে হবে না। যাও এখন। ওনারা বুঝে গেছেন যে রিককে কিছু বলে কোনো লাভ হবে না, তাই বেরিয়ে এলেন রুম থেকে। রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে কবির শেখকে বললেন, কি ব্যাপার বলো তো? রিক কখনো আমাদের সাথে এভাবে কথা বলে না। কোনোভাবে কি কিছু জেনেছে? কবির শেখও গম্ভীরভাবে কিছু ভাবতে ভাবতে বলল, ওই মেয়েটাই হয়তো সব বলে দিয়েছে। তার মানে তো? আরে চিন্তা করবেন না। ও ততটাই বলতে পেরেছে যতটা ওর জানা আছে। এখনো অনেক কিছুই ওর অজানা। আর ও যেটুকু জানে সেটুকু দিয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না। রঞ্জিত চৌধুরী থুতনি চুলকে বললেন, আর হাসান? ওর কি করব? কবির শেখ বাঁকা হেসে বললেন, ওর আপাতত কিছুই করতে হবে না। মরতে গিয়েও মরল না। বেঁচে যখন গেছে, থাকুক। যেহেতু ও আমাদের কিছুই করছে না, শুধু শুধু ওকে কিছু করে আমাদের রিস্ক বাড়িয়ে লাভ নেই। অনিমা, হাসান সবকিছুই এখন সাইডে রেখে আমাদের তার খোঁজ করতে হবে ঠিক করে। আদ্রিয়ানকে সন্দেহ আমার হয় মাঝে মাঝে, কিন্তু কেউ তো আছে যে এখনো আড়ালে বসে খেলছে। কালকেও একটা গোডাউনে পুলিশ চলে এলো। এগুলো কে করাচ্ছে সেটা জানতে হবে। এখন চুনোপুটি ধরছে তাই অল্পে বেঁচে যাচ্ছি, কিন্তু রাঘব বোয়াল ধরে ফেললে সমস্যা। আর তার ওপর মাদারও গুম হয়ে আছে। রঞ্জিত চৌধুরী রাগে গজগজ করতে করতে বললেন, সব ওই মেয়েটার থেকেই শুরু হয়েছে। ওই আরজুকে। সাথে সাথেই কবির শেখ ওনাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করুন। এগুলো মুখ দিয়ে উচ্চারণ করবেন না।
ছোট্ট একটা ভুল সব বরবাদ করে দিতে পারে। রঞ্জিত চৌধুরী ব্যাপারটা বুঝতে পেরে চুপ হয়ে গেলেন। আসলেই এখন যা অবস্থা ওনাদের, ছোট ছোট ভুলগুলোও সর্বনাশ করে ছাড়তে পারে। অনিমা হাসান কোতোয়ালের রুমের দরজার কাছে এসে একটু উকি দিল, কারণ রুমের ভেতরে টানা 1 ঘন্টা যাবৎ জামাই শ্বশুরের মিটিং চলছে, যেখানে কারো আসা বারণ ছিল। দুপুরের খাওয়া শেষ করেই এই মিটিং বসেছে দুজনের, কিন্তু হঠাৎ করেই অনিমার ডাক পড়ায় ওকে আসতে হল। অনিমা গলা ঝেড়ে বলল, আব্বু আসব? অনিমার আওয়াজ পেয়ে ওনারা ওনাদের কথা থামিয়ে দিল। তারপর হাসান কোতোয়াল মুচকি হেসে বলল, হ্যাঁ ভেতরে এসো। অনিমা ভেতরে গেল। এরপর বিছানার ওপরে উঠে বসল আসাম করে। ওর একপাশে হাসান কোতোয়াল আরেক পাশে আদ্রিয়ান বসেছে। হাসান কোতোয়াল বলল, আদ্রিয়ান বিকেলে চলে যাচ্ছে জানো তো? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান অভিযোগের কণ্ঠে বলল, যাচ্ছি না, বলো তাড়িয়ে দিচ্ছ। হাসান কোতোয়াল হাসলেন। অনিমাও ঠোঁট চেপে হাসছে। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তুমি তো হাসবেই। আমার কি ইচ্ছে করছে জানো? তোমাকে এখন আরেকটা বিয়ে করাই, পরে 1 বছর পর সেই বউকে কিডন্যাপ করে গুম করে দেই। তখন বুঝতে আমার কষ্টটা। হাসান কোতোয়াল একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, সেটা তো অনেক আগেই বুঝেছি জুনিয়র। অনিমার মুখটাও মলিন হয়ে গেছে। আদ্রিয়ান বুঝতে পারল দুষ্টুমি করতে গিয়ে দুজনকেই একটু কষ্ট দিয়ে ফেলেছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তাছাড়াও তোমাকে কেউ বিয়ে করবে না, বুড়ো হয়ে গেছ। অনিমা তৎক্ষণাৎ আদ্রিয়ানের কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল, মোটেও না। কোনো এঙ্গেল দিয়ে বুড়ো মনে হয়? দেখো এখনো কত ফিট আছে, পেটে একটুও মেদ নেই, আর চুল মাত্র হাতে গোনা কয়েকটা সাদা হয়েছে, গুনে ফেলা যায়। কোথাও তেমন বলিরেখাও নেই। হাসান কোতোয়ালও মেয়ের কথায় সম্মতি দিয়ে বললেন, তাই তো, কোনো দিন দিয়ে বুড়ো আমি? আদ্রিয়ান মুখের সামনে এনে হাত জোর করে বলল, মাফ চাই, ভুল হয়ে গেছে আমার, কান ধরে উঠবস করব? অনিমা আর হাসান কোতোয়াল দুজনেই হেসে দিলেন। এটা নিয়ে কিছুক্ষণ হাসিমজার পর হাসান কোতোয়াল অনিমার উদ্দেশ্যে বললেন, মামনি, এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, সোজাসুজি সেগুলোর উত্তর দেবে। যেটুকু জানতে চাইব সেটুকুই বলবে, বেশি কিছু না। অনিমা ভ্রু কুঁচকে ফেলল ওনার এরকম সিরিয়াস কথায়। এমন কি জিজ্ঞেস করবে যে এত গম্ভীরভাবে বলছে? আদ্রিয়ান বলল, বাট মাথায় কোনোরকম প্রেশার নেবে না, সিম্পলি উত্তর দেবে। অনিমা বলল, কি জিজ্ঞেস করবে? হাসান কোতোয়াল কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, আরজু শর্মা কে ছিল? ওর সাথে তোমার কিভাবে আলাপ? আর ও এখন কোথায়? অনিমা হালকা চমকে উঠল হাসান কোতোয়ালের কথায়। আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখল ও উত্তর শোনার জন্য তাকিয়ে আছে, কিন্তু উত্তর দেওয়ার আগে ওর মাথায় চলছে আরজুর কথা। ওর বাবা আর আদ্রিয়ান কি করে জানে? ওদের সাথে এই ঘটনার কি সম্পর্ক? পুরনো কথা মনে করতেই অনিমার বুকের মধ্যে কেমন করে উঠল। অতীত এমন একটা শব্দ যেটা থেকে আমরা শিক্ষা নিতে পারি, নিজেদের শোধরাতে পারি, কিন্তু সেই অতীতই আবার মানুষের পিছু ছাড়ে না। মানুষের স্মৃতি থেকে মুছে যেতে চায় না সে। কখনো রাতের আধারের গভীর স্বপ্নে হানা দেয়, কখনো বাস্তবতা হয়ে সামনে এসে। যতই ভোলার চেষ্টা করো না কেন, অতীত নিজেকে ভুলতে দেয় না। আরজুর কথা মনে পড়লেই অনিমার চাপা এক যন্ত্রণা হয় ভেতরে ভেতরে। কতটা বিষাদময় আর ভয়াবহ ছিল সেই দিনটা। সেই সব দৃশ্য কল্পনা করলেও যে শরীর কেঁপে ওঠে ওর, মাথাও ঝিমঝিম করে উঠছে হালকা।
অনিমার চোখে মুখে এরকম আতঙ্ক দেখে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে আদ্রিয়ান বলল, তোমার কষ্ট হলে কিছু বলতে হবে না। অনিমা গ্লাসটা নিয়ে পানিটা শেষ করল। এরপর লম্বা দুটো শ্বাস ফেলে একবার আদ্রিয়ান আরেকবার হাসান কোতোয়ালের দিকে তাকাল। তারপর একটা ঢোক গিলে বলল, তোমরা আরজু আপুকে কি করে চেনো? হাসান কোতোয়াল অনিমার দিকে একটু এগিয়ে বসে অনিমার মাথায় হাত রাখল। এরপর নরম স্বরে বলল, আছে কোনো যোগসূত্র? এখন আপাতত আমাদের সত্যিটা বলো, কি হয়েছিল আমি চলে যাওয়ার পর? অনিমা চোখ বন্ধ করে হাত দিয়ে সারা মুখের ঘামটা মুছে নিল। এরপর বলতে শুরু করল, তুমি আমাকে মামাবাড়িতে রেখে যখন রাজশাহী গেলে, এরপর ও বাড়িতে এমনিতে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ফোন এলো যে ওখানে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি মারা গেছ। সেটা শুনে আমার অবস্থা কি হয়েছিল জানো? আমার তো নিজের বলতে তুমিও আছো, মানতেই পারিনি কথাটা। কিন্তু যখন ওরা একটা লাশ নিয়ে এলো আর তার সাথে থাকা তোমার আইডি কার্ড, পুলিশ যখন নিশ্চিতভাবেই বলল ওটা তুমি, আমার দুনিয়াই থেমে গিয়েছিল। চিৎকার করে কেঁদেছিলাম সেদিন আমি। আমারও মরে যেতে ইচ্ছে করছিল। আমার খুব কষ্ট হচ্ছিল আব্বু, বলে হাসান কোতোয়ালকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বাবা সবসময় আমাদের ছায়া দিয়ে আগলে রাখে। যতদিন বাবা নামক সেই ছায়া আমাদের মাথার ওপর থাকে ততদিন আমরা বুঝতেই পারি না এই পৃথিবী কতটা কঠিন। কিন্তু সেই বাবার ছায়া মাথার ওপর থেকে সরে যায়, তখন আমরা বুঝতে পারি আমরা কি হারিয়েছি। সেটা অনিমাও হাড়ে হাড়ে টের পেয়েছিল। অনিমার কান্না দেখে আদ্রিয়ানের ভেতরটা ছটফট করছে। ওর মায়াবিনীর কান্না ওর মোটেও সহ্য হয় না। কিন্তু বাবা মেয়ের মধ্যে ঢোকা ঠিক হবে না, তাই চুপচাপ বসে আছে। হাসান কোতোয়াল মেয়ের মাথায় হাত রেখে বলল, কাঁদে না মামনি, আমি চলে এসছি তো। এবার বলো কি হয়েছিল তারপর? অনিমা সোজা হয়ে বসে চোখ মুছে নিল। এরপর কিছুক্ষণ চুপ করে রইল। আদ্রিয়ান আর হাসান কোতোয়ালও ওকে সময় দিল নিজেকে স্বাভাবিক করে নেওয়ার জন্যে। নিজেকে সামলে নিয়ে অনিমা বলতে শুরু করল, আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তখন থেকে মামা মামি আর অর্ক ভাইয়াদের সাথে ওনাদের বাড়িতেই থাকতে শুরু করি। আমি তখন সবেমাত্র ক্লাস 9-এ ছিলাম, তাই বাবার অফিসটা মামাই দেখত। কিন্তু আদ্রিয়ান ভ্রু কুঁচকে বলল, কিন্তু কি? অনিমা চুপ করে আছে একদম, কারণ ওর মামা মামি তেমন ভালো ব্যবহার করত না ওর সাথে। যদিও খুব খারাপ ব্যবহার যে করত ঠিক তাও না, তবে ওর বাড়িতেই ওকে এক প্রকার কাজের লোকের মতোই কাজ করতে হতো। অনিমাও চুপচাপ সব করত। মাঝে মাঝে ওর মামি দুয়েকটা কটু কথা শোনাত। আগের বন্ধুদের সাথে যোগাযোগের জন্যে ফোনও ছিল না ওর সাথে। তার ওপর ও যত বড় হচ্ছিল অর্ক ওকে কেমনভাবে যেন দেখত। সেই দৃষ্টির উদ্দেশ্য সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারে ও। কি হলো বল? হাসান কোতোয়ালের ডাকে হুঁশ এলো অনিমার। না, ওসব বলে এখন সম্পর্কে তিক্ততা সৃষ্টি করার কারণ নেই। এখন তো হব ঠিকই আছে, তাহলে ঝামেলা করে লাভ কি? এভাবেই কয়েক বছর কেটে গেল। স্কুল কলেজ মিলিয়ে সব ভালো চলছিল। একদিন বিকেলবেলা আমি আমার মন ভালো ছিল না, তাই কলেজ শেষে একাই হাঁটতে বেরিয়েছিলাম। আসলে সেদিন সকালে কলেজ আসার সময় ওর মামি বকাবকি করেছিল, তাই না খেয়েই বেরিয়ে পড়েছিল আর মনও খারাপ ছিল ওর ভীষণ। অনিমা একটু থেমে বলল, ওখান থেকে বেশ নদীর পাড়ে গিয়ে বসেছিলাম আমি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে মনটা ভালো হচ্ছিল। ওখানে থাকতে থাকতে ঠিক কখন যে সন্ধ্যা হয়ে এলো বুঝতেই পারলাম না। আদ্রিয়ান আর হাসান কোতোয়াল দুজনেই বেশ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে।
এরপরের ঘটনাতেই তো এই কাহিনীর আসল মোড়। ওনাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। অনিমা আবার বলতে শুরু করল, আর তার সাথে ভাবতে লাগল সেদিনের কথা। একটা মেয়ের গোঙানোর আওয়াজ আসছিল অনিমার কানে। অনিমা প্রথমে ভয় পেলেও পরে ভেবে দেখল কেউ বিপদে পড়েছে নিশ্চয়ই, আর কোনো বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করা উচিত। ও সেই শব্দ অনুসরণ করে খানিকটা এগোল। ও যত এগোচ্ছে আওয়াজ ততই বাড়ছে। ও খেয়াল করল আওয়াজটা একটু দূরে থাকা বড় মেহগনি গাছের ওদিক থেকে আসছে। অনিমা দৌড়ে গেল সেদিকে। গিয়ে দেখল গাছের সাথে হেলান আধশোয়া হয়ে একটা মেয়ে বা হাতের বাহু চেপে ধরে কাতরাচ্ছে। অনিমা দ্রুত বসে মেয়েটাকে ধরে বলল, আপু কি হয়েছে তোমার? মেয়েটা হাঁফানো কণ্ঠে বলল, জজল। অনিমা দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়েটাকে খাইয়ে দিয়ে বলল, আপু তোমার তো প্রচুর রক্ত পড়ছে। বলে ওর ওড়না খুলে মেয়েটাকে জখম জায়গাটা বেঁধে দিল। মেয়েটা বলল, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও দ্রুত। ওরা চলে এলে আমায় মেরে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি করো। অনিমা ওকে ধরে ওঠার। অনিমার কাঁধের ওপর ভর দিয়ে হাঁটছে মেয়েটা। মেইন রোডে গিয়ে প্রথমেই ওরা হাসপাতালে গেল। গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই আর তেমন কিছু করতে হয়নি। মেয়েটা বেশ ক্লান্ত। বেশ রাতেই অনিমা মেয়েটাকে নিয়ে বাড়িতে এলো। মেয়েটাই রিকোয়েস্ট করেছে ওকে আজ রাতটা কোথাও একটা নিরাপদে থাকার ব্যবস্থা করতে। বাড়ি ফেরার পর ওর মামি এ নিয়ে অনেক ঝামেলা করল, কিন্তু অনিমা পাত্তা দেয়নি। শুধু বলেছে ও ওর কলেজের এক সিনিয়র আপু। আজ রাত এখানে থাকবে। অনিমার রুমে শুয়ে মেয়েটা রেস্ট করছে। অনিমা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? মেয়েটা চোখ খুলে একটু হেসে বলল, আরজু। আরজু শর্মা। অনিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ভারতীয়? তার ওপর অবাঙালি? তাহলে এত ভালো বাংলা বলছো কিভাবে? আমার বাবা ইন্ডিয়ান ছিলেন, কিন্তু মা বাঙালি, তাই এত ভালো বাংলা জানি। অনিমা ফ্যালফ্যাল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর কিছু একটা ভেবে বলল, তুমি এদেশে কি করছো? আর তোমাকে গুলি কে করল? ওরা তোমাকে মারতে চায় কেন? তুমি কি করেছ? আর ওই ব্যাগে কি আছে যা তুমি ওইরকম হাতছাড়া করনি? ঝাপটে ধরেছিলে। আরজু কিছুক্ষণ অনিমার দিকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, একদম বাচ্চাদের মতো প্রশ্ন করতেই থাকো তুমি। মিষ্ট মেয়ে। তোমার নাম তো অনিমা, মানে অনি, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি বলো না আসল ব্যাপারটা। আরজু একটা ছোট্ট শ্বাস ফেলে ঠিক হয়ে বসে বলল, আমার পাপা 5 সাল আগেই মারা গেছেন। 2 বছর আগে আমি বাংলাদেশে মার কাছে চলে আসি। ও হ্যাঁ, আমার মা পেশায় একজন সিআইডি অফিসার ছিলেন। এখানকার এক আশ্রমের মাদারের সাথে মায়ের বেশ ভালো সম্পর্ক ছিল। এখন আমারও বেশ ভালো সম্পর্ক। মায়ের কাজের ব্যাপারে আমি তেমন খোঁজ রাখতাম না, কিন্তু একদিন বের হওয়ার আগে মা আমাকে একটা ছোট ব্যাগ দিয়ে যায়, আর বলে এই ব্যাগে যা আছে সেটা আমাকে যত্ন করে রাখতে। উনি যদি না ফেরেন তাহলে এটা নিয়ে কোনো ক্রাইম রিপোর্টারকে দিতে, কিন্তু ভালোভাবে জেনে বুঝে তারপর। আমি অবাক হয়েছিলাম। মা নিজে আইনের লোক হয়ে পুলিশ বা কোনো অফিসারকে দিতে না বলে জার্নালিস্টকে কেন দিতে বললেন? আর দিলে তো মাই দিতে পারতেন। আমাকে কেন বললেন? আমি জিজ্ঞেস করেছিলাম এটাতে কি আছে। মা বলেছিল এটাতে মিনিস্টার রঞ্জিত চৌধুরী আর কবির শেখকে শেষ করে দিতে পারে। আর কিছু না বলেই বেরিয়ে গেছিল মা, কিন্তু আর ফিরে আসেননি।
ওই দিন একটা অপারেশনে মা মারা যায়। বলতে বলতে চোখ ভিজে এলো আরজুর। অনিমা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ও তো ওর বাবাকে হারিয়েছে। তার সাথে অবাক হলো এটা ভেবে যে রঞ্জিত চৌধুরীকে ও সবসময় সৎ নেতা হিসেবেই জেনে আসছে। সত্যি দুনিয়া কত অদ্ভুত। তার চেয়েও অদ্ভুত এই গ্রহে বাস করা মানুষগুলো। কোনটা মুখ আর কোনটা মুখোশ বলা মুশকিল। অনিমা আরজুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিল। আরজু বলল, কিন্তু ওরা কোনোভাবে জেনে গেছে আমার কাছেই এই ব্যাগটা আছে। আমাকে মারার জন্যে আর ব্যাগটা পাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে ওরা। আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে ওরা। তুমি ব্যাগটা কোনো রিপোর্টারকে দাওনি কেন? অনেক রিপোর্টারই ওদের কেনা, তাই হুটহাট কারো হাতে তুলে দিলেই হবে না। তুমি শুধু একটা হেল্প করো, আমাকে কাল মাদারের কাছে পৌঁছে দাও। তোমার পোশাক পরে মুখ ঢেকে আমি যাব, তাহলে আমায় চিনতে পারবে না ওদের লোক। অনিমা মাথা নেড়ে সম্মতি দিল। পরের দিন সকালে কথামতো আজুকে নিরাপদে পৌঁছে দিল মাদারের কাছে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল। অনিমা গিয়ে আরজু আর মাদারের সাথে দেখা করত। আরজু ওই অনাথ আশ্রম ছেড়ে বেরি হতো না। এই যাওয়া আসায় আরজু আর মাদার দুজনের মধ্যেই বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে ওর। মাদার আরজুর সাথে সাথে অনিমাকেও চোখে হারায়। সেই ছোট্ট ব্যাগে থাকা জিনিসপত্র মাদারের কাছেই আছে সযত্নে। ওরা শুধু অপেক্ষা করছিল, তিনজন ওয়েট করছিল একটা উপযুক্ত সময়ের। কিন্তু মাদারকে মাসখানেকের জন্যে বের হতে হয়। আর অনিমা বা আরজু কারো কাছেই ওই জিনিসগুলো নিরাপদ নয় বলে মাদার সেগুলো সাথে করে নিয়ে যায়। ওই 1 মাসের জন্য অনিমা আরজুকে নিয়ে আসে ওই বাড়িতে। এই নিয়ে অনিমার মামি কম ঝামেলা করেননি। কিন্তু এবারেও অনিমা পাত্তা দেয়নি। বেশ অনেকগুলো দিন পার হয়ে যায়। আরজু মাঝে মাঝেই বলতো অর্কর ব্যবহার ওর ভালো লাগে না, কেমন খারাপ নজরে দেখে ওকে। অনিমা প্রথমে বুঝতে না পারলেও পরে বোঝে ব্যাপারটা। আরজুকে বলে একটু দূরত্ব মেনে চলতে। কিন্তু একদিন অর্ক এতটাই বাড়াবাড়ি করে ফেলে যে আরজু চড় মেরে বসে। আর এই জন্যই ওই রকম সন্ধ্যাবেলাতেই আরজুকে ঘর থেকে বের করে দেয় অনিমার মামি। নিজের ছেলের দোষটা চোখেই দেখতে পায় না সে। অনিমা যাতে পেছনে যেতে না পারে তাই ওকে আটকে রেখেছিল ঘরে। কিন্তু অনিমা পেছনের দরজা খুলে বেরিয়ে যায়। কারণ আরজুর লাইফ কতটা রিস্কে সেটা শুধুমাত্র ওই জানত। ও ছুটে যায় আরজুর কাছে। আরজু তখন রাস্তার পাশে ভয় গুটিসুটি মেরে বসে আছে। অনিমা ওর পাশে গিয়ে বসতেই আরজু অনিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এখন কি করবে ওরা সেটাই ভাবছে। আপাতত দুজনের প্রাণী ভয়ঙ্কর বিপদের মুখে আছে। শো শো শব্দে তীব্র বাতাস বইছে। আকাশের গুরুং গুরুং শব্দে যেন মেঘেদের যুদ্ধের শঙ্খনাদ করছে। সেটা যেন স্পষ্ট বলে দিচ্ছে আজ শুধু আকাশে নয়, মাটিতেও ভয়ঙ্কর কিছু হতে চলেছে। শীঘ্রই অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন ঘটতে চলেছে, খুব শীঘ্রই। কথায় আছে, বিপদ যখন আসে চারপাশ দিয়েই আসে। অনিমা আর আরজুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে বৃষ্টি হতে শুরু হল। আশেপাশে কোনো ছাউনি না থাকায় ভিজে গেল ওরা দুজন। কিন্তু এই বৃষ্টি থামার বদলে আরও বেড়ে গেল। চৈত্র মাস ছিল, তাই সেই বৃষ্টি ঝড়ে পরিণত হতে বেশি সময় লাগল না। প্রচণ্ড জোরে বাতাস বইছে। কিছুক্ষণ পরপরই ভীষণ জোরে বজ্রপাত হচ্ছে। অনিমা এমনিতেই বজ্রপাতে ভীষণ ভয় পায়। এই প্রথম বজ্রপাতের সময় ও বাইরে আছে। প্রচণ্ড ভয় পেয়ে আজুকে জড়িয়ে ধরে গুটিসুটি মেরে বসে আছে ও। আরজু ওকে জড়িয়ে ধরে বসে আছে। ঠান্ডায় দুজনেই কাঁপছে প্রচণ্ড। আরজু কাঁপতে কাঁপতে বলল, তুমি কেন বেরিয়ে এলে? বললাম চলে যেতে গেলে না। ওরা যদি কেউ চলে আসে তোমারও ক্ষতি করে দেবে।
অনিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারব না। মাদার তোমাকে আমার কাছে রেখে গেছে। তুমি এখনো বাচ্চা মেয়ে অনি। তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর, যা খুশি করে দিতে পারে। প্লিজ চলে যাও। আমি যাব না। অনিমার জেদের সাথে পেরে উঠল না আরজু। আরজু যতবার ওকে যেতে বলেছে অনিমা তত শক্ত করে আরজুকে আঁকড়ে ধরে বসেছিল। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হল। একটু পরেই দুটো গাড়ি এসে থামল ওখানে। হেডলাইটের আলোতে চোখ বন্ধ করে নিয়েছিল ওরা দুজন। আস্তে আস্তে চোখ খুলে দেখল গাড়ি থেকে কয়েকজন লোক বেরিয়ে। আরজু আর অনিমা প্রচণ্ড ভয় পেয়ে গেল এরকম অবস্থা দেখে। আরজু কম্পিত কণ্ঠে বলল, অনি পালাও। বলে উঠে দাঁড়িয়ে অনিমার হাত ধরে দৌড়াতে শুরু করল। ঝড়ের জন্যে দৌড়াতেও সমস্যা হচ্ছে ওদের। ওই লোকগুলোও গাড়ি নিয়ে পিছু করল ওদের। তাই বেশিক্ষণ পালাতে পারল না। দুদিক থেকে গাড়ি এসে আটকে দিল ওদের। আরজু বুঝে গেছে যে এখন আর বাঁচা সম্ভব নয়। তাই বলল, অনিমা তুমি পালিয়ে যাও। ওরা আমাকে পেলে তোমার পিছু নেবে না। কিন্তু অনিমা শুনল না। আরজুকে ছেড়ে ও যাবে না কোথাও। লোকগুলো এসে ওদের দুজনকেই টেনে নিয়ে গাড়িতে তুলল। আরজু অনেকবার ওদের অনুরোধ করেছিল অনিমাকে ছেড়ে দেওয়ার জন্যে, কিন্তু ওরা অনিমাকে সাথে নিয়ে গেল। দুজনেরই হাত পা মুখ বেঁধে দিল। বেশ অনেকক্ষণ পর একটা একতলা বড়সড় একরুমের শাটার দেওয়া একটা ঘরে ওদের নিয়ে এলো। একটা গাড়ি চলে গেল ওখান থেকে। 5 জন রইল ওখানে। একজন অনিমা আর আরজু দুজনেরই ছবি তুলে কোথাও একটা পাঠিয়ে ফোন করে বলল, স্যার কোনো মেয়েটা? নীল গ্রাউন পরাটা নাকি কালো টি শার্ট পরাটা? আসলে অনিমা নীল রঙের গ্রাউন আর আরজু কালো টি শার্ট পরেছিল। ওপাশ থেকে কিছু একটা বলল। এরপর ওরা ওখানে অনিমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখল। কিন্তু আরজুকে বাঁধল না। বোঝাই যাচ্ছে ওরা এই ব্যাগটাই চায়। আরজুকে ওরা প্রথমে মুখে জিজ্ঞেস করে সেই ব্যাগটার কথা, কিন্তু আরজু বলেনি। এরপর শারীরিকভাবেও অত্যাচার করেছে। অনিমার চোখের সামনে এরকম নৃশংসতা সহ্য করতে পারছিল না। কিন্তু কিছু বলতেও পারছিল না, কারণ ওর হাত পা মুখ বাঁধা ছিল। কিন্তু ও যতবার ছটফট করেছে ওকে থাপ্পড় মেরে চুপ করিয়ে দিয়েছে। তাই ও মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে কাঁদছিল শুধু। যখন আরজু কিছুতেই মুখ খুলছিল না তখন অনিমার গলায় ছুরি ধরে ওকে মেরে ফেলার ভয় দেখাল। অনিমার প্রাণ বাঁচানোর জন্য এক প্রকার বাধ্য হয়েই আরজুকে বলে দিতে হলো যে ওই ডকুমেন্টগুলো ওদের কাছে না, ওই মাদারের কাছে আছে। কিন্তু এরপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। ওই লোকগুলোর একজন আবার কাউকে ফোন করে বলল, রঞ্জিত স্যার, মেয়েটার কাছে নেই, ওই আশ্রমের মাদারের কাছে আছে। তখন ওপাশ থেকে কি নির্দেশ এলো জানা নেই। কিন্তু ওরা অনিমার চোখের সামনেই আরজুকে নৃশংসভাবে মেরে ফেলল। রক্তের কয়েক ফোঁটা ছিটকে অনিমার মুখে এসে পড়ল। কিন্তু অনিমা কোনো প্রতিক্রিয়া করতে পারল না। চোখের এরকম হত্যাকাণ্ড দেখে ও স্তব্ধ হয়ে গেছে। চোখ একদম পাথরের মতো শহির হয়ে গেছে। সেই দৃষ্টি নিয়েই ও তাকিয়ে আছে আরজুর লাশটার দিকে। এরপর ওদের একজন এসে অনিমার গলায় ছুরি ধরল। কিন্তু অনিমার তবুও কোনো প্রতিক্রিয়া নেই। লোকটা ছুরি টান দিতে যাবে তখনই আরেকজন বলল, থামো, স্যার ওকে মারতে বারণ করেছেন। মাদারের থেকে ফাইল নিতে ওকে কাজে লাগবে। এরপর ওরা আরজুর লাশটা একটা বস্তায় ভরে কোথাও একটা নিয়ে গেল। আর অনিমার নিয়ে আবার গাড়িতে তুলল। কিছুক্ষণের মধ্যেই অনিমা জ্ঞান হারিয়ে ফেলল। আর যখন জ্ঞান ফিরল তখন দেখতে ও ওই গাড়িতে শুয়ে আছে, কিন্তু কোনো লোক নেই। ওর হাত পা ও খোলা। এভাবে ওকে হাত পা খুলে দিয়ে কোথায় চলে গেল সেটাই ভাবছিল অনিমা।
কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ও কেঁদে ফেলল। ওর চোখের সামনেই ওরা আরজুকে মেরে ফেলল, কিন্তু ও কিছু করতে পারেনি। কিন্তু ওর মনে হলো এখন পালাতে হবে। সেই মুহূর্তেই ওই গাড়ি থেকে বেরিয়ে পালিয়েছিল ওখান থেকে। অনিমা আর বলতে পারল না। হাসান কোতোয়ালের বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ও। আদ্রিয়ান লালচে চোখে তাকিয়ে আছে অনিমার দিকে, কিছুই বলছে না। হাসান কোতোয়াল অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি শিওর ফোনের ওপাশে রঞ্জিত চৌধুরী ছিল? ফোনে তো রঞ্জিত সারি বলে ডাকল। আবার বাড়িতে ফিরে আসনি কেন? অনিমা মুহূর্তেই কণ্ঠ শক্ত করে বলল, আমি আসতে চাইনি। ঘৃণা করি আমি ওদেরকে। আরজু আপুর মৃত্যুর জন্যে ওনারাও দায়ী। বলেই চমকে উঠল। ও তো ওর বাবাকে বলতে চায়নি ওর মামা মামির আসল চেহারা, কিন্তু রাগের বসে বলে ফেলল। আদ্রিয়ানের সেদিকে খেয়াল নেই। ও গম্ভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। হাসান কোতোয়াল বললেন, আমাদের যেটুকু জানার আমরা জেনে গেছি, আর কিছুই বলতে হবে না। যাও রুমে গিয়ে রেস্ট কর, আর একদম কান্নাকাটি করবে না। যেটা হয়েছে সেটাতে তোমার কোনো হাত ছিল না। অনিমা একটু অবাকই হল। এরা দুজন এমন কেন? সবকিছুই অর্ধেক বলে অর্ধেক শোনে। এমন মনে হয় যেন পুরো রিসার্চ করে তবেই শুনতে আসে। আদ্রিয়ান অনিমার হাত ধরে বিছানা থেকে নামিয়ে বলল, চল রুমে চল। অনিমা আর আদ্রিয়ান যেতে নিলেই হাসান কোতোয়াল আদ্রিয়ানের নাম ধরে পেছনে থেকে ডেকে উঠল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে তাকাল। এখন আবার অনিমার সাথে যেতে বারণ না করে বসে। কিন্তু হাসান কোতোয়াল বললেন, রাতে ফোন কর, কথা আছে। আদ্রিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ওর শ্বশুরের একটু সুবুদ্ধি হয়েছে তাহলে। এই বুদ্ধিটুকু দিয়েই যদি এখন ওর বউটাকে বাড়ি নিয়ে যাওয়ার পারমিশনটা দিয়ে দিত। কিন্তু ওর কপাল এখনো এতটাও খোলেনি। এসব ভাবতে ভাবতে অনিমাকে নিয়ে চলে গেল রুমে। অরুমিতা দুপুরে খেয়ে একটা ভাতঘুম দিচ্ছিল। বাঙালির অতি প্রিয় কাজ এটা। কিন্তু ওর এই আরাম বেশিক্ষণ টিকল না। ঠিকই ডিস্টার্ব করার জন্যে ফোনের রিংটোন বেজে উঠল। অরুমিতা ভ্রু কুঁচকে নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, আশিস বলছি। সাথে সাথেই অরুমিতার ঘুম গায়েব হয়ে গেল। এই ছেলেটার সমস্যা কি? রোজ এত অপমান করে তবুও কেন ফোন দেয় ওকে? হঠাৎ এখন এত মনে পড়ছে কেন? ও চোখে মুখে বিরক্তি ভাব এনে বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে আশিস কিছুক্ষণ চুপ করে রইল। এরপর ইতস্তত করে বলল, তোমার সাথে একটু দেখা করতে চাই। কিছু কথা বলার ছিল। অরুমিতা এবার কঠোর গলায় বলল, কিন্তু আমি কিছু শুনতে চাই না। আপনার কথা তো নাই। আশিসের এবার একটু রাগ লাগল। তাই রাগী গলায় বলল, তো কার কথা শুনতে চাও? তোমার ওই অয়ন স্যারের কথা? অরুমিতা খানিকটা চমকে উঠল। অয়নের কথা আশিস কি করে জানে? কিন্তু সেসব চিন্তা সেখানেই বাদ দিয়ে ও রাগী কণ্ঠে বলল, হ্যাঁ, ওনার কথাই শুনতে চাই। তাতে আপনার কি? উনি যথেষ্ট ভালো মানুষ। আপনার মতো ঠকবাজ নয়। কারো ফিলিংস, কারো অনুভূতি নিয়ে খেলে না সে। তাই এসব ফালতু কথা বলতে ফোন করবেন না আমাকে। আমি বিরক্ত হই। অরুমিতা ফোন রেখে শুয়ে পড়ল। ভেতরটা কষ্টে ফেটে গেলেও বাইরে দিয়ে তার এক বিন্দুও প্রকাশ ঘটাল না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। ওদিকে আশিস ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। রাগে গা জ্বলে যাচ্ছে এক প্রকার। কিন্তু অরুমিতাকে কি সত্যিই দোষ দেওয়া যায়? ও যা করেছিল তারপরে এই ব্যবহারটাই তো স্বাভাবিক। বরং এর চেয়ে খারাপ ব্যবহার ডিসার্ভ করে সে।
আদ্রিয়ান অনিমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঘণ্টাখানেকের মধ্যেই চলে যাবে ও। যাওয়ার আগে অনিমাকে ঘুম পাড়িয়ে রেখে যেতে চায়। তাই আলতো হাতে অনিমার চুলে আঙুল নেড়ে দিচ্ছে। কিন্তু আদ্রিয়ান খেয়াল করল যে অনিমা কেঁপে কেঁপে উঠছে বারবার। আদ্রিয়ান বুঝতে পারল যে অনিমা কাঁদছে। আদ্রিয়ান হাত দিয়ে অনিমার মুখ উঁচু করে ধরে ভ্রু কুঁচকে বলল, কাঁদছ কেন? দেখ, আরজুর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। বাট দ্যাট ওয়াজ নট ইউর ফল্ট। তাই কান্না করো না প্লিজ। তুমি জানো আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। অনিমা কিছু বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে ফোঁপাচ্ছে। আদ্রিয়ান হাত দিয়ে অনিমার চোখ মুছে দিয়ে ওকে আবার বুকে টেনে নিয়ে বলল, কেঁদো না। ওসব কথা মাথায় এনো না এখন। ঘুমিয়ে পড়ো। অনিমা আদ্রিয়ানের বুকে মুখ গুজে রেখে বলল, আমি ওসব ভুলে যেতে চাই। আমি মনে রাখতে চাই না কিছু। ওসব মনে পড়লে আমার ভীষণ কষ্ট হয় আদ্রিয়ান। আমি সব ভুলতে চাই। আদ্রিয়ান কিছু না বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল অনিমাকে। ওর শরীর হালকা কাঁপছে। মনে হচ্ছে যে নিঃশ্বাসটাও ভীষণ কষ্টে নিচ্ছে। মুহূর্তেই চোখ কান সব লাল হয়ে উঠল ওর। অনিমার স্বাভাবিক কথাটাও যেন ওর মানতে ভীষণ কষ্ট হচ্ছে। চলবে।